তাদের পেছনে লেগে আছি দোষ ধরার জন্য, তাও দুর্নীতি খুঁজে পাচ্ছি না। কেন শিবিরকে নিয়ে বা জামাত ইসলাম নিয়ে এত থ্রেড, এত ভীতি? এই থ্রেড ভীতি কিন্তু তারা রক কাটে, পা কাটে, হত্যা করে, এটা ওটা অনেক অনেক কথা আছে না, এগুলোর জন্য না, তাদের শক্তির জন্য না। এই হুমকিটা হচ্ছে ছাত্র শিবিরের, যারা ছাত্র শিবির করে তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের ডিসিপ্লিন, শৃঙ্খলা। কারণ ছাত্র শিবিরের ছেলেরা শৃঙ্খলা রক্ষা করে, তারা উচ্ছৃঙ্খল হয় না অন্য কোনো ছাত্র রাজনীতির মতো। ছাত্র শিবিরের মধ্যে সততা আছে। একটা ছাত্র শিবিরের ছেলের সম্পর্কে কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে? আমরা যদি তুলনা করি, যে কথা রাশেদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, পারবে কেউ? সব দলে পাবেন, কিন্তু ছাত্র শিবির একটা বের করেন তো। আমি এতক্ষণ আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই রাশেদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। রাশেদ অনেকগুলো কথা, আমার অনেকগুলো মনের কথা বলে ফেলছে। খুবই চমৎকার বক্তব্য দিয়েছে রাশেদ। তবে এই চমৎকার বক্তব্যের সাথে আমার একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে রাশেদ কি মানে ওই জামাত ইসলাম বা শিবিরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা। জামাত ইসলাম আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি কিন্তু শিবিরকে নিয়ে, এখানে কিন্তু অন্য বিষয় নিয়ে না। সুতরাং আমার যে কথাগুলো থাকবে সেগুলো কিন্তু শিবির রিলেটেড, জামাত রিলেটেড। যদি অন্য কোনো বিষয় এখানে আলোচনা হতো তাহলে কিন্তু আমি ওই বিষয়গুলো আনতাম। আমি এখানে কিন্তু জাতীয় ঐক্য, সংহতি, সকল দলের এক থাকা দরকার, ছাত্র অধিকার পরিষদের ভূমিকা, ছাত্র দলের ভূমিকা, সবার ভূমিকা কিন্তু আমি তুলে ধরেছি। আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি করে মানে এতটা তুলে ধরেছেন, এতটা তুলে ধরেছেন, হয়তো এমনটাই মনে হয়েছে যে আমি ছাত্র রাজনীতি করে এসে আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইতে পারি না। আমি কোনোভাবেই শিবিরের মতন একটি সংগঠন যারা এই গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছে আমি জানি, আমি নিজে জানি বলেই বলছি। আমি তথ্য প্রমাণ সহ তুলে ধরেছি। আব্দুল কাদেরের যে বক্তব্য সেটির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নাহিদের সাথে, আসিফের সাথে, সবার সাথে, এবং আমি জানি আপনি আর আমাকে তো বলতে হবে না, কারণ নাহিদ, আসিফ আমাদের তো জুনিয়র, হ্যাঁ আমাদের তো ভাই ব্রাদার। সুতরাং আমাকে তো নতুন করে বলতে হবে না শিবিরের কি ভূমিকা ছিল। আমি জানি এখানে শিবির এবং ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদের ব্যাপক ভূমিকা ছিল। বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশ, তারা আশা করি তোমাকে ভিন্নভাবে সম্মান দেখাবে, কারণ তুমি খুব সুন্দরভাবে তাদের সম্পর্কে সুন্দর এইটা তো আজকে আমার বক্তব্য না। আমি শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে, বলতে হবে। সাগর ভাই, যেহেতু ছাত্র শিবির প্রসঙ্গে আজকে এই অনুষ্ঠান, তো আমি নিজেই একটা প্রশ্ন দিয়ে আমার ইয়েটা শুরু করি যে একচুয়ালি বাংলাদেশের, আমি ভাবছিলাম সাগর ভাই এই প্রশ্নটা আমাকে করবেন, যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে শিবিরকে নিয়ে এত ভয়, থ্রেট, এত আশঙ্কা কেন? ওয়াই শিবির ইজ এ থ্রেট? গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে এই শিবিরের, ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি এই যে আবিষ্কার হলো, এটা নিয়ে মারাত্মক রকম একটা কিউরিওসিটি, অনেক বড় এক ধরনের আলোচনা, সমালোচনা, এবং খুব নেগেটিভলি অনেকেই করছে। এটা কেন জানতো না, মানে ব্যাপারটা হচ্ছে অ্যাজ ইফ যে অনেক বড় একটা অপরাধী, অনেক বড় একটা মাফিয়া কিং, অনেক বড় একজন সন্ত্রাসী এতদিন লুকিয়েছিলেন, হঠাৎ করে সেই সন্ত্রাসী উদয় হলো। মানে মানুষের রিয়াকশনটা ঠিক এইরকম। আমার এখানে প্রশ্ন দুটো জিনিস, একটা হচ্ছে এই রিয়াকশনটা, এটা কি আদৌ ঠিক? এই যে আমরা যে রিয়াকশনটা দেখাচ্ছি, এই রিয়াকশনটা কি শ্রদ্ধার সাথে হওয়া উচিত না ঘৃণার সাথে? নাম্বার ওয়ান কোশ্চেন, আমি নিজেই প্রশ্ন, আমি উত্তর দেবো যে এটা কি ঘৃণার সাথে হওয়া উচিত না শ্রদ্ধার সাথে। আরেকটা হচ্ছে, কেন শিবির জামাতকে নিয়ে এত ভীতি, এত ভয়? কেন তাদেরকে বিএনপির মতো একটা বৃহৎ দলকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে না চেয়ে কেন শিবিরকে, জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন? আমি এখন উত্তরে ফিরি। প্রথমে হচ্ছে, এটা কি ভয় হওয়া উচিত না মানে ঘৃণা না শ্রদ্ধা উচিত? আমি মনে করি শ্রদ্ধা করা উচিত। কারণ এই যে শিবিরের সভাপতি যিনি, যাকে আবিষ্কার করা হলো বা যিনি উদয় হলেন, এই ছেলেটার সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ আছে? নাই। খারাপ কোনো রেকর্ড আছে? নাই। সে কি মেধার কোনো দিক দিয়ে ঘাটতি আছে? নাই। তার অবদান নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। এই ছেলের সম্পর্কে, এই ছাত্র শিবিরের যিনি সভাপতি, তার সম্পর্কে সব দিক থেকে পজিটিভ বার্তা। তাহলে কেন আমরা এত নেগেটিভলি তাকে উপস্থাপন করছি? এটা অবাক বিষয়। সো এখানে আমি মনে করি এটা শ্রদ্ধার সাথে তার এই বিষয়টাকে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। আর কারণ, আর তার লুকিয়ে থাকাটা একটা অপরাধ না। কারণ যেখানে শিবির নিষিদ্ধ, যেখানে বাংলাদেশে আওয়ামী লীগ যে পরিবেশটা তৈরি করে রেখেছিল, সেই পরিবেশে এর বিকল্প কিছু ছিল না। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, কেন শিবিরকে নিয়ে বা জামাত ইসলাম নিয়ে এত থ্রেড, এত ভীতি? এই থ্রেড ভীতি কিন্তু তারা রক কাটে, পা কাটে, হত্যা করে, এটা ওটা অনেক অনেক কথা আছে না, এগুলোর জন্য না, তাদের শক্তির জন্য না। এই হুমকিটা হচ্ছে
ছাত্র শিবিরের যারা ছাত্র শিবির করে তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের ডিসিপ্লিন, শৃঙ্খলা, কারণ ছাত্র শিবিরের ছেলেরা শৃঙ্খলা রক্ষা করে, তারা উচ্ছৃঙ্খল হয় না অন্য কোনো ছাত্র রাজনীতির মতো। ছাত্র শিবিরের মধ্যে সততা আছে। একটা ছাত্র শিবিরের ছেলের সম্পর্কে কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে? আমরা যদি তুলনা করি, যে কথা রাশেদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, পারবে কেউ? সব দলে পাবেন, কিন্তু ছাত্র শিবির একটা বের করেন তো। তারপরও আমরা তাদের পেছনে লেগে আছি দোষ ধরার জন্য, তাও দুর্নীতি খুঁজে পাচ্ছি না। তারপরে তাদের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক বা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক, তাদের যে স্ট্রাকচার কত উন্নত, তাদের হায়ারার্কি কত উন্নত। দেখেন যে ছাত্র শিবির, আপনার যদি ছাত্র দল বা ছাত্রলীগ, তাদের ছাত্র শিবির থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। ছাত্র দলের সভাপতি যদি আজকে কোনো একটা ঘটনা ঘটে, তখন আন্দোলনে নেমে যায় কে সভাপতি হবে, ছাত্র শিবিরের ক্ষেত্রে এই চিন্তা নাই, কারণ তাদের এই মিলিটারি সিস্টেম, সিনিয়রিটি আছে, তাদের মধ্যে এমন সিনিয়রিটি দেওয়া আছে যে একজন সভাপতিকে অ্যারেস্ট করলে পরবর্তী কে অটোমেটিক দায়িত্বে আসবেন, এটা তাদের মধ্যে এই ডিসিপ্লিনটা তৈরি করা আছে, যেখানে তাদের মধ্যে কোনো শঙ্কা হয় না। ছাত্র শিবির হওয়ার জন্য তাকে সমর্থক হতে হয় ফার্স্টে, সমর্থক হওয়ার পর তাকে কর্মী হতে হয়, মানে কর্মী যখন হয় তখন সে তার নামটা ওখানে ঢুকিয়ে দেয় লিস্টের মধ্যে, সে অমুক জায়গায় একজন কর্মী। কর্মী পরে সে সাথী হয়, সাথী হওয়ার পরে এবং সাথী যখন হয় তাকে তখন কিছু চর্চা, কিছু বিষয় অনুশীলন করতে হয়, যেমন পড়াশোনা, তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি দেখেন এটা কোন ছাত্র রাজনীতি এটা আছে, নাম ঢুকাচ্ছে, হয়তো একটা দুটো মার্ডার করতে পারে, সাহসী, তাকে আপনি লিস্টে ঢুকে নিচ্ছেন। কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে আপনার যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া আপনি ফলো করার পরে আপনি সাথী হতে পারেন। তারপরে সদস্য হওয়ার ক্ষেত্রে বা আরো পরবর্তী পদ, সদস্য বা রোকন পরবর্তী পদগুলো পাওয়ার ক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়। তাকে আমি যেমন একটা জিনিস জানি যে এদের ফজরের নামাজ পড়ে যে কোরআন তোলাতে একটু কোরআনের অর্থ পড়তে হবে, এরকম নিয়ম আছে। আমি যেহেতু শিবির জামাত ইসলাম করি না, বাট আমি যদি ভুল বলে থাকি, আমার এখানে শিবিরের যে এক সাবেক সভাপতি উনি আপনি আমার ভুল ধরিয়ে দিবেন। আমার থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেলেন। না, আমি ফ্যাক্ট বলছি, আমি আসলে এটা নিয়ে আমি সত্যি কথা যদি যাই, ঠিক আছে, ডেফিনেটলি এই কারণে তো মানে হয়তো তাদের একটা আমি অল্প একটু কথা দিয়ে শেষ করবো। তাদের মধ্যে আপনার এই হায়ারার্কিটা আছে। তারপরে দেখেন তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ। আপনি ছাত্রলীগের একটা ছেলে আহত হলে আরেকজন পালায়, আর ওদের মধ্যে কেউ আহত হলে সে তাকে শুধু হসপিটালে নেয় না, তার পরিবারের খোঁজ খবর নেয়। এই যে রেসপন্সিবিলিটি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, যেটা আমরা সেনাবাহিনীতে আমরা বলি যে আমাদের মধ্যে ব্রাদারহুড, এটা আমরা সেনাবাহিনীতে আমরা সবসময় বলি। আমি সেনাবাহিনী সেই ব্রাদারহুড আমি তার চেয়েও বেশি দেখেছি এই শিবিরের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা এক কথা প্রকৃত যোদ্ধা। তারা এখানে যেভাবে গবেষণা করে, জ্ঞান অর্জন করার জন্য যে চেষ্টা করে। সো আমি লাস্ট যে কথা বলতে চাই, ছাত্র শিবিরের মতো এইরকম সংগঠনের রাজনীতি বন্ধ করে দেওয়া মানে জ্ঞান বা গবেষণা নির্ভর রাজনৈতিক চর্চা, এটা সুযোগ হারাবে। আমি মনে করি ছাত্র শিবিরের পাশাপাশি অন্য ছাত্র সংগঠনদের পড়াশোনা করা উচিত, শিক্ষা অর্জন করা উচিত, গবেষণা করা উচিত, তাদের মধ্যে কম্পিটিশনটা গড়ে তোলা উচিত, তাদের জ্ঞানের সাথে কম্পিট করা উচিত। কিন্তু আমরা কি করি, ছাত্র শিবিরের সাথে মাসল পাওয়ার দিয়ে আমরা কম্পিট করতে যাই। তো অন্য ছাত্র রাজনীতি যখনই, অন্য ছাত্র দল বা ছাত্র লীগ, তারা যখনই জ্ঞান নির্ভর প্রতিযোগিতায় ছাত্র শিবিরের সাথে নামবে, তখনই তারা সাফল্য পাবে। এবং এই যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন শিবির সফল, কেন তাদেরকে আজকে নাহিদ, আপনার আসিফ, কেন তারা তাদেরকে কাছে টেনে নিয়েছে, কারণ এই ছেলেগুলো জ্ঞান নির্ভর উপদেশ, পরামর্শ সবকিছু পেয়েছে। তাদের আর্থিক, এখন তারাই তো হতভম্ব যে কেন ছাত্র শিবির ঢাকায় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করেছে। সে জায়গায় এটা যদি তারা হতাশ হয়, তাহলে তারা অকৃতজ্ঞ।